গল্পের নাম চিত্রচিরে চৈত্র মাস, কলমে মোমো সাহা। গল্পের সূচনা পর্ব। চাঁদনি আপা দেবর আমার বুকে হাত দিয়েছে। আপা, আমি খুব ব্যথা পেয়েছি জানো। কি বিশ্রী ছোঁয়া! 7 বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘরমাক্ত মুখখানা রাগে লাল বর্ণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতের আঁচলে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেয়ে শোনা, জামাটা একটু সরাও। আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতেই আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। ক্ষেপে গেল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বশে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট্ট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু করলো চিত্রার মস্তিষ্কে, তখন বাহির থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের 7 মাস পূর্ণ হওয়ায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অব- অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর, আদরে গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা, বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন, দিহান আর ত্রিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয় আর চেরি, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড়, ওহি আপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে তাই না? আম্মু তো বলে দুষ্টুমি করতে না, এত অচেনা কারোর সাথে খেলতে না। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টুমি করব না আপা। চিরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়ঃসন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবা। আপা আছি না তোমার সাথে, কেউ কিচ্ছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুঝেরই ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় মেয়েটাকে ভীষণ আদুরে লাগে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না অশুভটাকে। বোনের মুখখানা ধুয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ, পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছে সে।
সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সেই সুবাদে বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না। কোনো মতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রির উত্তপ্ত গরমে পরিবেশ ঘর্মাক্ত, আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলেছে। গোসল করে লাল টকটকে ত্রিপিস পরল চিত্রা। ঘরমাক্ত অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা থপথপে চাঁদনি মুচকি হাসল। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলিস চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতন জর্জ ব্যারিস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না, তাই বলে পাস মার্কটা তুলব না। বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। চিত্রার কথায় হাসল চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায়, বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্ত্যক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেই জন্যই চাঁদনি চোখ রাঙালো, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে? হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি। অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিচলে হাসল চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোলগাল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময়, আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছল ওহি। চিরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দিব? ছোট্ট চেরি ওহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে? ওহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেঝো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। ওহির নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে। সমস্যা নাই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না।
চিত্রার কথার তালে চাঁদনিও হাসল। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি, আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজের বাড়ির মানুষই গিজগিজ করছে, মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি। চাঁদ চিত্রা চিত্রারও হাসি হাসি মুখে অমাবস্যা নামল। মুখ আঁধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল। কত কত কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে! আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শখ খেয়ে যায়। চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখল। বোনের এমন ভঙ্গির কথা তার যে পছন্দ হয়নি তত, সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর কণ্ঠে বলল, চিত্রা, যা তো একটু ছাদে, ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না, চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলে খুশি হয়ে যায়। যা নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসল তুহিন। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ, খেতে পারবে চেরি। ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এই জন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি, বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল। অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নেবে তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আহা, দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রামা, যা তো বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি, আবার এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে 3টি নতুন ফুলের চারাগাছ লাগিয়েছিল। আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টি ফুলের গাছের জন্য হাহুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এ ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান আর বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না, কারণ তারা দুজনই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রারও আবদারটাও যেন তাদের কাছেই। আনমনে ফুলগুলো মাথায় গুঁজতেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোঁজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী, চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন,
তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসল। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই আঙুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল, গোমরা মুখে বলল, নিচে আবার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি, আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব? চিত্রার পারদে পারদে বিরক্তির ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনাকে হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাড়িতে থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই, একটু ওনার শিরায় উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলের ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবার আর মেয়ের এদিকে ভীষণ মিল, দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গড়নের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়ঃসন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটো যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিস ঘেঁষে নিচে তাকাতেই দেখল মহিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গাছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যিই লোকটা জ্বালিয়ে দিবে একদিন। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোনো রকমের উচ্চবাচ্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ অস্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দিই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মহিনের দিকে তাকালো। বাহার সোজাসাপটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, কি করেছ মহিন? ততক্ষণে মহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার পকেটে হাত গুঁজেই হাসল, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল। হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখনো? মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না, অথচ তার বাবার রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না
তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মোহিনীর মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। উম, বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়েই চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখছেন। বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরও অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। খেঁক খেঁক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছ অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমাদের কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে দরদর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো পাহাড়ের দিকে। পাহাড়ের বুকের বাম পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা 2 পা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে। বরং কোনো বাক্যব্যয় ছাড়াই বিরাট আরেকটা চড় বসালো মোহিনীর গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও হতভম্ব বোধহয় হলো না। বাহার যেন অদৃশ্যভাবে চটটা তাকেই দিল। নুরুল আলমের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন, হতভম্ব চোখে কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিস ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায়ও শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, তখন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চড়টা মারল মোহিনীর ডান গালে। এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছুই করেন না, আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তেই কিছু হয়েছে। তুহিনের কথা থামলেও তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিরেট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ। ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেননি। নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা উনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভরকে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে।
যেন চটটা যুক্তিযুক্ত হয়। যেমন মন ভাবনা তেমন কাজ করার আগেই সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল, খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের ওপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও যেন তালিকার বাহিরে না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি, আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুরে স্বরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওহি, বলো তো মহিনটি কি করেছে তোমার সাথে, অশুভতম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা মুখ ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নতমুখে বলল, মহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যিস উনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করল তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। ওহি অস্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ, ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবার মতন ছেড়ে দেও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর, হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে ও, ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তন্মধ্যে ছিছি শুরু করলো, তিলকে তাল বানালো। ওহির চরিত্রে কিঞ্চিন কালি ছোঁড়াছড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন, গম্ভীর কণ্ঠে বলল, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এই নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরেই ডেলিভারির ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমার সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। জুনায়েদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এই সময়েও ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা।
লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এ পৃথিবীতে তার ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যা করবে তা হাসিমুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে এ বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। ও বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব। এমনভাবে ছোঁবো যেন নিজেকে দেখে নিজের লজ্জা পান। ওহি নিরুত্তর রইল। ভাব এমন সে কোনো কথা সে কথাখানা শোনেইনি। মহিনার তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে বুক কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারটাই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা।